শুভ সন্ধ্যা সবাইকে। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অ্যাডভান্টেজ আসাম 2.0-র দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। সাজাপ্রাপ্ত নেতার বুটে লড়াই আজীবন নিষেধাজ্ঞা কঠোরতা, সুপ্রিম দরবারে দাবি কেন্দ্রের। দুর্গা চত্বরে শিব পুজোর অনুমতি, মহাশিবরাত্রিতে মহাসম্প্রীতির ঐতিহাসিক রায় কর্ণাটক হাইকোর্টে। রাজ্যপালের সময়সীমার বাকি মাত্র একদিন, শেষ লগ্নে লুটের অস্ত্র ফেরানোর হিড়িক মণিপুরে। রাজ্যসভায় লড়বেন না কেজরিওয়াল, সাফ জানালেন প্রিয়াঙ্কা। ২০০২ কোটি লোকসানের তদন্তে বিজেপি সরকার, দিল্লির আবগারি নীতিতে আরো বিপাকে আম আদমি পার্টি। ৮ এপ্রিল হাইলাকান্দি বন্ধের ডাক, বৈরবী গুয়াহাটি ট্রেন দাবি। অবশেষে জট কাটল শ্রীভূমি বিজেপির শহরমন্ডল সভাপতির। বহাল কিশোর, মিশন রঞ্জনের চেষ্টা কাজে এলো না, সভাপতি বিতর্কে শেষ হাসি সুব্রতর। এবং সর্বশেষ খবরটি হলো চেসরি গণিগ্রাম সড়ক শীঘ্রই সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সাংসদ সুস্মিতার। এবারে শুনুন বিস্তারিত খবর। খানাপাড়ায় অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিট চলছে। অ্যাডভান্টেজ আসাম 2.0-র দ্বিতীয় দিনে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি স্পেন থেকে ভার্চুয়ালি অংশ নেন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের আদিবাসী যুবকদের নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আমরা ভয় পাচ্ছি যে বহিরাগতরা চাকরি নেবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে চাকরি পাবে। আমরা যদি তাদের সুযোগ না দেই তাহলে কেউ চাকরি পাবে না। আমাদের দক্ষ কর্মী হতে হবে। আমরা যদি নিজেদেরকে সক্ষম করি তাহলে আমাদের ডাক দেওয়া হবে। এটি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ। কেউ হাজার হাজার কোটি টাকা খরচ করে না। যে সংস্থা আসামে বিনিয়োগ করে তার মানব সম্পদের প্রয়োজন। আসামে না পেলে বাইরে থেকে না আসবেই। আবেগের উপর একটি জাতি গড়ে তোলা যায় না। আসামের ইতিহাসে আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে। এই যাত্রা বাস্তবসম্মত, ভবিষ্যৎমুখী এবং নির্ণায়ক হবে। মুখ্যমন্ত্রী অ্যাডভান্টেজ আসাম 2.0 শীর্ষ সম্মেলনে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। প্রথম, এক্সপ্রেস হাইওয়েটি আসামে তৈরি করা হবে। এই মহাসড়কটি ব্রহ্মপুত্র বরাকে সংযুক্ত করবে। গুয়াহাটি বরপানি মহাসড়কে অনেক সুড়ঙ্গ থাকবে। গুয়াহাটি থেকে ৫ ঘন্টার মধ্যে বরাকে পৌঁছবে। গুয়াহাটি ডিব্রুগড় এক্সপ্রেস হাইওয়ের পরিকল্পনা করা হচ্ছে। গুয়াহাটি থেকে ৫ ঘন্টার মধ্যে ডিব্রুগড় পৌঁছানো যায়। মুখ্যমন্ত্রী বলেন, দূরত্ব কমানো হলে শিল্পকে জমি দিতে কোনো সমস্যা হবে না। ডিব্রুগড় ও তিনসুকিয়া শিল্প স্থাপন করা হবে। গুয়াহাটি ৫ ঘন্টার মধ্যে সমগ্র ডিব্রুগড়ের সঙ্গে যোগাযোগ হবে। জাগিরোড ভৈরবকুণ্ডকে সংযুক্ত করে একটি নতুন রাস্তা তৈরি করা হবে। গহপুর নুবলিগড় নদীর সুড়ঙ্গ আসামের জন্য গেম চেঞ্জার হবে। ৩২০০ কোটি টাকা ব্যয়ে এই সুড়ঙ্গটি নির্মিত হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, কাজিরাঙ্গায় একটি এলিভেটেড করিডোর তৈরি করা হবে। কুরুয়া নরেঙ্গি সেতুর কাজ শুরু হবে। জলপথের জন্য ব্রহ্মপুত্রের ২.৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হবে। পরবর্তী খবরটি হলো ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত রাজনৈতিক নেতার উপর বুটে লড়াই আজীবন নিষেধাজ্ঞা কঠোরতা। সংসদীয় রাজনীতিতে ৬ বছরের নিষেধাজ্ঞাই যথেষ্ট। একটি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একথা জানালো মোদী সরকার। পাশাপাশি কেন্দ্রের যুক্তি, আদালত নয়, রাজনৈতিক নেতার নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত নেতার ক্ষেত্রে সংসদীয় রাজনীতিতে আজীবন বুটে লড়াই নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছিলেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এছাড়াও সাংসদ বিধায়কদের ক্ষেত্রে যাতে করে দ্রুত মামলার নিষ্পত্তি হয় সেই বিষয়ে দাবি জানান তিনি। যদিও মোদী সরকারের যুক্তি, রাজনৈতিক নেতার উপর নিষেধাজ্ঞা চাপানোর ক্ষেত্রে সংসদই সিদ্ধান্ত নেবে। হলফনামায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, আজীবন বুটে না লড়ার নিষেধাজ্ঞা যথাযথ হবে কিনা এই প্রশ্নটি শুধুমাত্র সংসদের এখতিয়ারভুক্ত। যদিও ১৯৫১ সালের পিপুল অ্যাক্টের ৮ ও ৯ ধারাকে চ্যালেঞ্জ করে মামলা করেন বিশিষ্ট আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। ৮ ধারায় বলা হয়েছে, কোন রাজনৈতিক নেতার ফৌজদারি মামলার জেলের সাজা হলে ৬ বছর সংসদীয় রাজনীতিতে অংশ নিতে পারবেন না। অন্যদিকে ৯ ধারায় দুর্নীতি এবং রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ থাকলে ৫ বছরের জন্য বুটে লড়াই নিষেধাজ্ঞা জারি হবে তার বিরুদ্ধে। অশ্বিনী উপাধ্যায় দাবি করেন, দুই ক্ষেত্রেই আজীবন নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত, যদিও সেই যুক্তি উড়িয়ে দিয়েছে কেন্দ্র। পরবর্তী খবরটি হলো মহাশিবরাত্রি উপলক্ষে দুর্গা চত্বরে শিবলিঙ্গের পূজার অনুমতি দিল কর্ণাটক হাইকোর্ট। আলমদের লাডলে মাসাক দুর্গা এই পুজো নিয়ে ওয়াকফ ট্রাইব্যুনালের পূর্ববর্তী আদেশই বহাল রাখল আদালত।
সেই আদেশে দরগার ভিতরে নির্দিষ্ট সময় অনুযায়ী ধর্মীয় অনুশীলন পরিচালনার কথা বলা হয়েছিল। মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে সেই কথাই বলল আদালত, অনুমোদন করলো শিব পুজো। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই দরগায় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত উরুস সংক্রান্ত ধর্মীয় আচার পালন করতে পারবেন। অন্যদিকে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হিন্দু ভক্তদের রাঘব চৈতন্য শিবলিঙ্গে পুজো করার অনুমতি দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশ অনুসারে 15 জন পূজারী দরগা চত্বরে প্রবেশ করে পুজো করতে পারবেন। এই দরগাটি 14 শতকের সুফি সাধক এবং 15 শতকের হিন্দু সাধক রাঘব চৈতন্যর সঙ্গে যুক্ত। যুগ যুগ ধরে এটি দুই সম্প্রদায়ের মানুষের মিলিত উপাসনার স্থান ছিল এই দরগা। তবে 2022 সালে এই দরগায় ধর্মীয় অধিকার নিয়ে বিতর্ক শুরু হয়, যা পরবর্তীতে সাম্প্রদায়িক উত্তেজনার রূপ নেয়। এবারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন আনন্দ শহরে 144 ধারা জারি করে, যাতে বড় জনসমাবেশ না হয়। নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করতে পুলিশ 12টি চেক পয়েন্ট বসিয়েছে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। জেলার পুলিশ সুপার ইশা পন্থ জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে দোকানপাট বন্ধ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি, তবে স্থানীয় দোকানদাররা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বেচ্ছায় ব্যবসা বন্ধ রেখেছেন। হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে মেনে চলতে হবে এবং ধর্মীয় স্থানের বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন আনা যাবে না। জেলা প্রশাসক যশবন্ত গুরুকর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই আদেশ যথাযথভাবে কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই রায়ের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব হবে কিনা তা সময় বলবে। পরবর্তী খবরটি হলো, রাজ্যপালের সময়সীমার বাকি মাত্র একদিন, শেষ লগ্নেও লুটের অস্ত্র ফেরানোর হিড়িক মণিপুরে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে। অশান্ত মণিপুরে গত বৃহস্পতিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লা নির্দেশ দিয়েছিলেন 7 দিনের মধ্যে লুট করা সমস্ত অস্ত্রশস্ত্র ফেরত দিতে হবে। সেই সময়সীমার আর বাকি মাত্র একদিন। সেই আবহে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আরো কয়েকজন নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। মণিপুরের নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ইম্ফলে 12টি সিএমজি বন্দুক, সব মিলিয়ে মোট 8টি বিভিন্ন রকমের রাইফেল, প্রতিটি রাইফেলের ম্যাগাজিন, একটি আইইডি বিস্ফোরক এবং 70 রাউন্ড গুলি নিয়ে আত্মসমর্পণ করেছেন আরো কয়েকজন। রাজ্যপালের নির্দেশের পর থেকে এখনো পর্যন্ত এমন প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ জমা পড়েছে। রাষ্ট্রপতি শাসনের আবহে রাজ্যপাল অজয় মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন। গত 20 ফেব্রুয়ারি তিনি জানিয়েছিলেন 7 দিনের মধ্যে লুটের অস্ত্রশস্ত্র ফেরত দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এই সময়ের মধ্যে যারা যারা অস্ত্র থানায় জমা দিয়ে যাবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। তবে যারা 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও বেআইনি অস্ত্র নিজেদের কাছে রেখে দেবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। মণিপুরের মুখ্য সচিব পি.কে. সিংহ কড়া বার্তা দিয়ে বলেছিলেন, 7 দিনের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা দিতে পারবেন মণিপুরবাসী, তবে ওই সময়সীমা পেরিয়ে গেলেই ব্যাপক অস্ত্র উদ্ধার অভিযানে নামবে নিরাপত্তা বাহিনী। পরবর্তী খবরটি হলো, রাজ্যসভায় লড়বেন না কেজরিওয়াল, সাফ জানালেন প্রিয়াঙ্কা। বেশ কয়েকদিন ধরে অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভার নির্বাচনে লড়াই করার জল্পনা শোনা যাচ্ছিল। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন আম জনতা পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভায় যাচ্ছেন না। অরবিন্দ কেজরিওয়ালের কথা প্রসঙ্গে বলতে গেলে সংবাদ মাধ্যমের সূত্রগুলো মারফত আগে খবর পাওয়া গিয়েছিল যে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন। এখন সংবাদ মাধ্যম মারফত জানা যাচ্ছে যে তিনি রাজ্যসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দুটি খবরই একেবারেই ভুল। অরবিন্দ কেজরিওয়াল আপের জাতীয় আহ্বায়ক। আমি একমত যে জনগণের কাছে তার চাহিদা অনেক বেশি, কিন্তু তিনি নির্দিষ্ট কোনো একটি আসনের জন্য সীমাবদ্ধ নন। পরবর্তী খবরটি হলো, খেজরি জমানার আবগারি নীতিতে সরকারের বিরাট আর্থিক লোকসানের ঘটনায় এবার তদন্তের ইঙ্গিত দিলেন দিল্লির বিধানসভার স্পিকার। স্পিকার বিজেন্দ্র গুপ্ত জানিয়ে দিলেন, খেগের এই রিপোর্ট পাঠানো হবে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে। তাদের রিপোর্টের ভিত্তিতে শুরু হবে তদন্ত। শুধু তাই নয়, আব জমানার কুকীর্তির ভাড় ভাঙতে আগামী 3 মার্চ পর্যন্ত বাড়ানো হলো বিধানসভা অধিবেশনের মেয়াদ। গত মঙ্গলবার দিল্লি বিধানসভায় আপের শাসনকালে 14টি বিষয়ের কেগ রিপোর্ট বিধানসভায় জমা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সেখানেই দেখা যায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের নয়া আবগারির কারণে রাজকোষের 2002 কোটি টাকার ক্ষতি হয়েছে। 2017-18 থেকে 2020-21 এই 4 বছরে সরকারের ভুল নীতির কারণে ক্ষতি হয়েছে 2002 কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী যেসব লাইসেন্স সারেন্ডার করা হয়েছিল সেগুলি পুনরায় চালু না করার কারণে সরকারের ক্ষতি হয় 890 কোটি টাকা। পাশাপাশি এই বিলম্বের কারণে সংশ্লিষ্ট পদের দোকানগুলি বন্ধ থাকার জেরে আরো 941 কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের কর ছাড় দেওয়ার কারণে আরো 144 কোটি টাকার ক্ষতি হয়েছে। জোনাল লাইসেন্স ধারকদের থেকে নির্দিষ্ট সিকিউরিটি ডিপোজিট না নেওয়ার কারণে ক্ষতি হয়েছে 27 কোটি টাকার। এই ইস্যুতে স্পিকার বিজেন্দ্র গুপ্ত বলেন, অধিবেশনের দ্বিতীয় দিনে প্রাক্তন সরকারের কীর্তিকলাপের সিএজি রিপোর্ট পেশ হয়েছে। আমরা চেষ্টা করছি এই অধিবেশনে যতটা সম্ভব রিপোর্ট পেশ করার। এই অধিবেশনের মেয়াদ 3 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পাশাপাশি আবগারি নীতি সংক্রান্ত ক্যাগ রিপোর্ট প্রসঙ্গে বলেন, যে রিপোর্ট এসেছে তাতে স্পষ্ট যে প্রাক্তন সরকারের নীতির জেরে 2002 কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের। এই রিপোর্ট খতিয়ে দেখতে শাসক ও বিরোধী দলের সদস্যদের নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠন করা হবে। কমিটি তাদের রিপোর্ট জমা দেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেবে বিধানসভা। স্পিকারের বার্তায় স্পষ্ট যে আবগারি ইস্যুতে কেজরিওয়ালদের বিরুদ্ধে খবর বেঁধে মাঠে নামছে দিল্লির বিজেপি সরকার। পরবর্তী খবরটি হলো, অবশেষে বিজেপির শ্রীভূমি শহর মন্ডল সভাপতির নাম ঘোষণা হয়েছে। স্বপদে বহাল রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠ কিশোর দে। তার নাম নিয়ে সাংসদ মিশন রঞ্জন দাস ঘনিষ্ঠরা প্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজুর কাছে নালিশ জানালেও কাজ হয়নি। ফলে মন্ডল সভাপতির ক্ষেত্রে মিশন রঞ্জন দাসকে 4-0 গোলে পরাজিত করেছেন সুব্রত। অন্যদিকে নতুন জেলা সভাপতি সঞ্জীব বণিক এখনো দলের হাল তেমন ভাবে ধরতে পারেননি। অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠানে এক মন্ডল সভাপতি সঞ্জীব বণিককে অবগত না করে সুব্রতর ব্যানার গাড়িতে লাগিয়ে কর্মীদের নিয়ে গুয়াহাটি যাওয়ার ঘটনায় দলে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে। আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থী হতে চলেছেন সুব্রত ভট্টাচার্য। খোদ মুখ্যমন্ত্রী তাকে এই ইঙ্গিত দিয়েছেন। ফলে 26-এর দিকে চুপ রেখে গুটি সাজাতে শুরু করেছেন সুব্রত। এক্ষেত্রে জেলা সভাপতি পদে বিদায় নেওয়ার আগে তিনি বড় খেলা নিয়েছেন, এমনকি এতে বাজিমাতও করেছেন। এই খেলায় তার বিরোধী ছিলেন মিশন রঞ্জন দাস। এবারের প্রদেশ বিজেপির সাংগঠনিক নির্বাচনের দায়িত্বে ছিলেন মিশন বাবু। পাশাপাশি তিনি রাজ্যসভার সাংসদ। ফলে উত্তর করিমগঞ্জ বিধানসভার আওতায় 4টি মন্ডল সভাপতি পদে যে তার ঘনিষ্ঠরাই আসীন হবেন এমনটা ধরে নিয়েছিলেন দলের একাংশই, কিন্তু হয়েছে উল্টো। সব পরিমণ্ডলে সুব্রত ঘনিষ্ঠরাই আসীন হয়েছেন। এবারের সাংগঠনিক নির্বাচনে প্রতিটি সভাপতি পদের ক্ষেত্রে বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু একাধিক মণ্ডলেই বেশি বয়সীরা দায়িত্ব পেয়ে যান। এদের মধ্যে ছিলেন একজন কিশোর দে। তার বিরুদ্ধে দলে নানা অভিযোগ রয়েছে। এরপরও সুব্রত ভট্টাচার্য তাকে শহর মন্ডল সভাপতি পদে বসিয়ে দেন। এ নিয়ে রবীন্দ্র রাজুর কাছে লিখিতভাবে নালিশ জানিয়ে দেন মিশন দাস ঘনিষ্ঠ প্রাক্তন উপপৌরপতি যীশু কৃষ্ণ রায়। শহর মন্ডলে মিশন বাবুর পছন্দের প্রার্থী হলেন প্রাক্তন পুর কমিশনার সঞ্জু দাস। ফলে কিশোরের বিরুদ্ধে নালিশ জমা পড়ায় শহর মন্ডল সভাপতি পদ দীর্ঘদিন ধরে জুড়িয়ে রাখা হয়। একসময় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্তর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিশোরের হয়ে মাঠে নামেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালও। আর এই মিশন বনাম সুব্রতর অঘোষিত লড়াইয়ের ফলে জুড়ে থাকে মন্ডল সভাপতি পদ। অবশেষে রাজ্যের আরো বেশ কোটি মন্ডল সভাপতির তালিকা ঘোষণা করেন প্রদেশ সাধারণ সম্পাদক পুলক গুহাই। এতে বাজিমাত করেন সুব্রত। তার ও কমলাক্ষের একান্ত পছন্দের কিশোরী সহপদে বহাল থাকেন। কমলাক্ষ বিজেপিকে সমর্থন করার পর তার ছায়াসঙ্গী হিসেবে দেখা গেছে কিশোরকে। তবে কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হওয়া মাত্রই তার ঘনিষ্ঠ হয়ে যান কিশোর। আর মন্ত্রী ও সুব্রতর সুপারিশে চেয়ার দখলে রাখতে সক্ষম হয়েছেন কিশোর। এতে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে মন্ডল দখল করে চমক দেখিয়েছেন সুব্রত। মিশন দাসের সঙ্গে এই অঘোষিত লড়াইয়ে 4-0 গোলে জয়ী হয়েছেন তিনি। পরবর্তী খবরটি হলো, বৈরবী থেকে হাইলাকান্দি হয়ে গুয়াহাটি পর্যন্ত একজোড়া দৈনিক যাত্রীবাহী ট্রেন চালুর দাবিতে আগামী 8 এপ্রিল 12 ঘন্টার জেলা বন্ধের ডাক দিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির হাইলাকান্দি কমিটি। স্থানীয় পেনশনার্স ভবনের সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সাংবাদিক বৈঠকে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল সভাপতিত্ব করেন। সংগঠনের জেলা সম্পাদক রঞ্জিত ঘোষ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৈরবী গুয়াহাটি যাত্রীবাহী রেল প্রদানের দাবির কথা জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়ে এবার জেলা বন্ধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সভায় নাগরিক অধিকার সুরক্ষা সমিতির অ্যাডভাইজার মানিক চক্রবর্তী বলেন, বর্তমানে হাইলাকান্দির মানুষকে গুয়াহাটি যেতে হলে প্রথমে বদরপুর পৌঁছতে হয়। ফলে সময় এবং অর্থ দুটি অতিরিক্ত ব্যয় হচ্ছে। অন্যদিকে বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি নারায়ণ চন্দ্র দেবনাথ মন্তব্য করেন, হাইলাকান্দি জেলা চিরকাল অবহেলিত থেকেছে। নেতাদের উচিত শুধু বরাক ব্রহ্মপুত্রের ঐক্যের কথা বলা নয়, তা বাস্তবায়িত করাও। হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সুদীপ পাল জানান, বৈরবী গুয়াহাটির ট্রেন চালুর দাবিতে তাদের সংগঠন সম্পূর্ণভাবে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পাশে রয়েছে। ড্রাইভার অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি কমরুল আলম চৌধুরী বলেন, কোনো দাবি আন্দোলন ছাড়া আদায় হয় না, তাই 8 এপ্রিলের জেলা বন্ধ কর্মসূচিকে সফল করতে হবে।
সাংবাদিক বৈঠকে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির হাইলাকান্দি জেলার অন্যতম কর্মকর্তা সুশীল পাল বলেন, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সময় এসেছে। নবপ্রজন্মের ছাত্র যুবকদের এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রবীণ নাগরিক রেজ্জাক আলী হাইলাকান্দি জেলার দীর্ঘকালীন অবহেলার কথা তুলে ধরেন ও রেল পরিষেবার উন্নতির জন্য এই আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করেন। নাগরিক অধিকার সুরক্ষা সমিতি জানিয়েছে, আগামী 8 এপ্রিল সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই জেলা বন্ধ কর্মসূচি। এখন পর্যন্ত জেলার মোটর সংস্থাগুলো সহ মোট 22টি সংগঠন জেলা বন্ধের এই কার্যসূচিকে সমর্থন করেছে। হাইলাকান্দির সর্বস্তরের জনগণের প্রতি এই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আবেদন জানিয়েছে আন্দোলনরত সংগঠনগুলি। পরবর্তী খবরটি হলো, বড়খলা বিধানসভা কেন্দ্রের বেহাল চেসরি গণিগ্রাম সড়ক পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা। দুর্গাপুর ও উজান গ্রামের স্থানীয় জনগণের সঙ্গে বেহাল চেসরি গণিগ্রাম সড়ক নিয়ে মত বিনিময় করেন সাংসদ সুস্মিতা দেব। চেসরি গণিগ্রাম সড়ক জুড়ে রয়েছে একের পর এক গর্ত। ওই সড়ক সংস্কারের জন্য বিভিন্ন সময় দাবি জানানোর পরও কর্ণপাত করেনি পূর্ত বিভাগ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা, শুধু আশ্বাস দিয়েই কেটে পড়েছেন দায়িত্বপ্রাপ্তরা। হচ্ছে হবে, হয়ে যাবে, এই তো টেন্ডার হয়ে গেছে, এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না। এমনকি বরাক নদীর ভাঙ্গনের চেসরির উজানগ্রাম সড়কের বেশ কিছু অংশ তলিয়ে গেছে। এদিন স্থানীয় জনগণ রাজ্যসভার সাংসদকে কাছে পেয়ে দীর্ঘদিন থেকে বেহাল চেসরি গণিগ্রাম সড়কের করুণ কাহিনীর কথা তুলে ধরেন। এসব শুনে সাংসদ সুস্মিতা পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করে রাস্তা সম্বন্ধে বিস্তারিত জানতে চান। ফোনে বিভাগীয় কর্তৃপক্ষ সুস্মিতাকে জানান, 2024 সালের 23 ডিসেম্বর ওই সড়কের কাজের টেন্ডার হয়েছে। এফডিআর টেকনোলজিতে ওই সড়কের কাজ হবে বলে জানান তিনি, কিন্তু কবে হবে সে বিষয়ে কিছুই জানাননি। পরে সাংসদ সুস্মিতা দেব সংবাদ মাধ্যমকে জানান, শীঘ্রই চেসরি গণিগ্রাম সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন তিনি। এই রাস্তা নিয়ে তিনি গুয়াহাটির এডিশনাল ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন তিনি। তিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 2 দিনের আসাম সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অ্যাডভান্টেজ আসাম করার কথা বলে একটি স্টেডিয়ামে মানুষ জমায়েত করছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে গুয়াহাটিতে এনে চুমক দেখালেও গ্রামগঞ্জের অবস্থা দেখানো উচিত ছিল বলে মত প্রকাশ করেন সাংসদ সুস্মিতা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।